micturition or urine formation. Micturition and urine formation, that is কিভাবে ইউরিন ফর্মেশন হয় সেটার আমরা কিন্তু আগে দেখেছি। কিন্তু এখানে আগে দেখেছি মানে আমরা হচ্ছে আগের দিনের যে ক্লাস ছিল সেখানে আমরা কীভাবে কনসেন্ট্রেশন হয়, কীভাবে রিঅ্যাবজর্পশন হয়, কীভাবে অসমোরেগুলেশন হয়, সব কিছু পড়েছিলাম। আজকে মিক্সচুরেশন বা ইউরিন ফর্মেশন কীভাবে হচ্ছে এখন এনসিটি দিয়ে আমরা শুরু করব, মানে মূত্রত্যাগ, পরিষ্কার কথা। ইউরিন ফর্মেশন বাই নেফ্রন ইজ আলটিমেটলি ক্যারিড আউট বাই ইউরিনারি ব্লাডার। তাহলে ইউরিনারি ব্লাডারটা আমরা পড়েছি ইউরিনারি ব্লাডারের যে ভেতরের লেয়ার সেটা লাইন বাই এপিথেলিয়াল লেয়ার, এবং তার পরে থাকে হচ্ছে ডিস্টুসাল মাসেল। এরা কিন্তু স্ট্রেস রিসেপ্টর এর উপর বসে থাকে, এবং এর উপর রিসেপ্টর যখন এই মনে করে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরেথ্রা, অ্যাপারচার, এটা হচ্ছে ইউরেটার। তো এখানে যখন ইউরিন ভর্তি হয়ে যাবে তখন এর যে উপরে স্টেজ রিসেপ্টর থাকে সে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে খবর দেবে। এবং আরেকটা জিনিস বলি, এখানে থাকবে হচ্ছে কে না, ভালো করে বুঝে নাও, পুরুষদের ক্ষেত্রে এক্সটার্নাল আর ইন্টারনাল দুটো কিন্তু কনস্ট্রিক্টর থাকবে, মানে এরা রিলিজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে। কিন্তু চাইল্ড, ভালো করে মনে করো, চাইল্ড অ্যান্ড ওমেন, এদের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনালটা থাকে, এক্সটার্নাল থাকে না, ঠিক আছে। সেই জন্য আরেকটা জিনিস, পুরুষদের ক্ষেত্রে এর মাঝখানে থাকে প্রস্টেট গ্ল্যান্ড। এই প্রস্টেট গ্ল্যান্ডের যদি প্রবলেম দেখা দেয় তখন কিন্তু ইউরিনের প্রবলেম দেখা দেয়। সেটা সম্পর্কে এখন তো আলোচনার বিষয় না, যখন আলোচনার বিষয় হবে নিশ্চয়ই আমি আলোচনা করব। ইউরিন ফর্মেশন বাই নেফ্রনস ইজ আলটিমেটলি ক্যারিড আউট ইউরিনারি ব্লাডার। চলে আসলো ইউরিনারি ব্লাডারে। কখন মূত্রত্যাগ হবে? ইউরিন ইজ স্টোর টিল ভলেন্টারি সিগন্যাল ইজ গিভেন বাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যতক্ষণ না পর্যন্ত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভলেন্টারি সিস্টেম হবে। আগে পড়ে নিই তারপর বুঝবো। দিস সিগন্যাল ইজ ইনিশিয়েটেড বাই স্ট্রেচিং অফ ইউরিনারি ব্লাডার। যখন ইউরিনারি ব্লাডার স্ট্রেচ করলো, ইট গেটস ফিল্ড উইথ ইউরিন। ইউরিন যত ভর্তি হচ্ছে তত আমরা কন্ট্রোল করতে পারছি। একটা সময় আসবে কন্ট্রোল করার সময় থাকবে না। ইন রেসপন্স টু স্ট্রেস রিসেপ্টার অন দ্য ওয়াল অফ দ্য ব্লাডার, এই যে কথাটা লিখছি ভেরি ইম্পর্টেন্ট, লাইন্ড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম। এখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, তার পরবর্তী থাকে হচ্ছে ডিস্টুসাল মাসেল। এর মধ্যেই কিন্তু থাকবে কি স্ট্রেস রিসেপ্টার। তারা কি করবে? সেন্ড সিগন্যাল টু, কোথায় পাঠাবে? সিগন্যাল পাঠাবে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এবার এই হাইপোথ্যালামাসে মেনলি। এবার এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে, এটা হচ্ছে সেঞ্জুরি নার্ভের মাধ্যমে যাবে। ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে সেঞ্জুরি নার্ভের মাধ্যমে যাবে। সেঞ্জুরি নার্ভ কোথায় থাকে এটাও বোঝার দরকার আছে। এই আমাদের নার্ভ যখন পড়বো তখন তো আমাদের পড়তেই হবে। এটা ডরসাল আর এটা হচ্ছে ভেন্ট্রাল। এই ডরসাল নিউক্লিয়াস থাকে, এখান থেকে যে নার্ভটা যায় সেটা হচ্ছে সেঞ্জুরি। এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে ভার্টিব্রাল কলামের একটা ভার্টিব্রি মনে করো, সেখানেই তো হয় রিফ্লেকশন। আর এটা হচ্ছে মোটর। তাহলে মোটরের মাধ্যমে আসবে, সেঞ্জুরি নার্ভের মাধ্যমে যাবে সিগন্যালটা। তাহলে সেঞ্জুরি নার্ভের মাধ্যমে যাবে, কোথায় যাচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবার কী করছে? পাসেস দ্য মোটর মেসেজ। এবার মোটরকে মেসেজ টু ইনিশিয়েট দ্য কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল অফ দ্য ব্লাডার, ঠিক আছে, মেনলি ডিস্টুসাল মাসেল, এবং অ্যান্ড সাইমালটেনিয়াস রিল্যাক্সেশন অফ ইউথ্রাল স্ফিংটার। এই যে এই কথা বলেছি, স্ফিংটার কজিং দ্য রিলিজ অফ ইউরিন। দেখো
কতটুকু কথা বলেছে, কি বলেছে সেটাও একটু বুঝে নাও। যখনই স্ট্রেস করলো ব্লাড আর সঙ্গে সঙ্গে খবর গেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেখানে মোটর নিউরনের মাধ্যমে কী করলো, রিল্যাক্স করলো। রিল্যাক্স করলো কোথায়? স্ফিংটারে। এখানে কিন্তু বলা নেই স্ফিংটার যে টু টাইপস, আমি যেটা লিখে দিয়েছি এই স্ফিংটার ইনার বা ইনার ইন্টারনাল অ্যান্ড আউটার এক্সটার্নাল স্ফিংটার। তার মানে এই যে আমি এঁকেছিলাম, এই যে এঁকেছিলাম, তাহলে এই যে স্ফিংটার এক্সটার্নাল আর এখানে ইন্টারনাল, এই এই দুটোই থাকবে কাদের ক্ষেত্রে না, অ্যাডাল্ট তোমার মেল তাদেরকে থাকবে। এবং খুব অ্যাডাল্ট বলতে মানে কি 8-9 বছর পর বয়স থেকে এটা শুরু হয়ে যায়। সেই জন্য বাচ্চারা দেখবে, বাচ্চারা কিন্তু জন্মানোর পরে মাঝে মধ্যেই কিন্তু তাদের ইউরিন বেরিয়ে আসছে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। কারণ কি, তার যখনই এখানে পেয়েছে তার তো এক্সটার্নাল কন্ট্রোল করার জায়গা থাকছে না, এবং এবং এইখান থেকে কি হচ্ছে না, কিন্তু মানে টপ টপ করে কিন্তু ইউরিন পড়বে না, ইউরিন যখন বেরোবে ফ্লোলি বেরিয়ে যাবে। সেই জন্য এখানে যেটা আমি লিখেছি ভালো করে বোঝো, এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল স্ফিংটার। মেল ইউরেথ্রা ইজ সারাউন্ডেড বাই প্রস্টেট গ্ল্যান্ড থাকবে, শুধুমাত্র মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে এটা থাকে না, যার জন্য প্রবলেমের কথা বলছিলাম। দ্য প্রসেস অফ রিলিজ অফ ইউরিন ইজ কল মিকচুরেশন, ঠিক আছে, মূত্রত্যাগ পদ্ধতি। অ্যান্ড দ্য নিউরাল মেকানিজম ইজ কল মিকচুরেশন রিফ্লেক্স, কারণ এটা একটা রিফ্লেক্স অ্যাকশন, সেই জন্য এটা হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স। আমি রিফ্লেক্সে আমি ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি পরে। নেক্সট, অ্যান্ড অ্যাডাল্ট হিউম্যান কত করে এক্সক্রিট মনে রাখতে হবে, আমরা পড়েছি তো 1.5 লিটারের মতন, কিন্তু 1 to 1.5 লিটার্স। এবং এই যে এটা হচ্ছে পার ডে। ইউরিন ইজ ফর্ম লাইট ইয়েলো কালার, কেন লাইট ইয়েলো কালার? ওয়াটারি ফ্লুইড হুইচ ইজ স্লাইটলি অ্যাসিডিক, অ্যাসিডিক মানে 6 pH, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ওডোর, একটা গন্ধ আসে, যে গন্ধটা আমরা ইউরিনে পাই, সেটা হচ্ছে মেইনলি ইয়েলো কালার, ইউরোক্রোম। ইউরোক্রোম হচ্ছে ইয়েলো কালারের জন্য দায়ী এবং তোমার ওডোরটার জন্য দায়ী, ঠিক আছে। বিলিরুবিন বিলিরুভার্ডিনের কথাটা পড়েছিলাম মনে হচ্ছে, সেখানে যে স্টার্কোবিলিনোজেন যেটা হচ্ছে ইয়ের কালারের জন্য দায়ী তোমার স্টুলের, আর ইউরোক্রোম কিন্তু ইউরোবিলিনোজেন, সেখান থেকে ইউরোক্রোম হচ্ছে ওডোরের জন্য দায়ী, এবং ইউরোবিলিনোজেন হচ্ছে ইউরিনের কালারের জন্য দায়ী, আর ইউরোক্রোমটাই মেনলি হচ্ছে কালারের জন্য দায়ী মেনলি। অন অ্যান অ্যাভারেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্টটা, 25 থেকে 30 গ্রাম ইউরিয়া পার ডে এক্সিড করি আমরা। 1.5 লিটারের মধ্যে 25 গ্রাম থেকে 30 গ্রাম ইউরিয়া থাকে, ঠিক আছে। তাহলে হয়তো ভবিষ্যতে এরকম করে আসবে যে পার এমএলএ কত পরিমাণে ইউরিয়া থাকতে পারে, এগুলো মনে হয় আজকে এখন থেকে করে নেওয়া ভালো। তবুও আমি বলে রাখছি যে এইটা মনে রাখতে পারলে তুমি ওখানে অঙ্ক কষে বের করে আসতে পারবে। ভেরিয়াস কন্ডিশনস ক্যান এফেক্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইউরিন, বিভিন্ন আমরা জানি হয় ইউরিন টেস্ট হয়, বিভিন্ন অ্যানালাইসিস অফ ইউরিন হেল্প ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ মেনি মেটাবলিক অ্যাক্টিভিটিস বা মেটাবলিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাল ফাংশনিং অফ কিডনি। প্রেজেন্স অফ গ্লুকোজ যদি হয়, গ্লাইকোসাউরিয়া আমরা জানি, এবং প্রেজেন্স অফ কিটোন বডি কিটোসাউরিয়া, এই দুটো যদি কিটোন ইউরিয়া দুটো যদি হয়, তখন ডায়াবেটিস মিলিটাস। ডায়াবেটিস মিলিটাস মানে এটা হচ্ছে কন্ট্রোল করতে পারে কে? এটা কন্ট্রোল করতে পারে হচ্ছে একটা হরমোন ইনসুলিন। ইনসুলিনের যখন ক্ষমতা থাকে না, তখন ডায়াবেটিস মিলিটাসের মাধ্যমে গ্লাইকোসুরিয়া এবং কিটোনিউরিয়া হয়, এবং সেটাকে মনে হয় ডায়াবেটিস মিলিটাস। আর ডায়াবেটিস ইনসিপিটাস সেটা হচ্ছে এডিএইচ এর প্রভাবে হয়, যদি সিক্রেশন কমে যায়। নেক্সট, এই যেটা রিফ্লেক্স অ্যাকশন, যেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনটা কী হচ্ছে সেটা আমি এখানে এবার বোঝাবো। মেইনলি স্ট্রেস রিসেপ্টর, দেখো এই স্ট্রেস রিসেপ্টর এটা কোথায় বসে আছে
না এই ডেট্রুসার মাসেল, স্মুথ মাসেল এর মাঝখানেই বসে, এর মধ্যে বসে আছে, যখনই স্ট্রেস করছে, যখনই স্ট্রেস হচ্ছে সঙ্গে সঙ্গে সে সেঞ্জুরি নার্ভের মাধ্যমে, গ্লুসোফ্র্যাঞ্জিয়ান এবং ভেগাস মাধ্যমে কোথায় খবর দিচ্ছে না সেরিব্রাল কর্টেক্সের হাইপোথ্যালামাস, সেইখান থেকে পন্সে, মেইনলি পন্স ইজ রেসপন্সিবল ফর রিফ্লেক্স অ্যাকশন, মনে থাকে যেন। তো এই সেরিব্রাল কর্টেক্স হাইপোথ্যালামাসের মাধ্যমে সে খবর গেল, সঙ্গে সঙ্গে সেখান থেকে খবর আসলো কি না মোটর নার্ভের মাধ্যমে এসে দুটো কাজ করলো, সংকোচন করালো, কনস্ট্রিকশন করালো কাকে না তোমার হচ্ছে ইউরিনারি ব্লাডারের ওয়ালকে। দ্বিতীয় যেটা হচ্ছে সোমাটিক মোটর ফাইবার, মোটর নার্ভ, এটা তোমার হচ্ছে মূলত কাজ করা হচ্ছে এক্সটার্নাল স্ফিংটারকে, যার জন্য নির্দিষ্ট সময় মতন আমাদের ইচ্ছে মতন আমরা ইউরিন রিলিজ করতে পারি। আর মোটর নার্ভ যেটা করে সেটা হচ্ছে ইন্টারনাল স্ফিংটারের উপরে কাজ করে। এই কথাগুলো কিন্তু এনসিআরটিতে নেই, কিন্তু এই ডায়াগ্রামটা বুঝে নিয়ে এনসিআরটিকে পড়ে নিয়ে তোমাকে বুঝতে হবে কীভাবে মিকচুরেশন হয়। নেক্সট কিছু এমসের মধ্যে ঢুকি সামান্য। মিকচুরেশন স্টেপটা কি? 8টা স্টেপ। এটাকে নিশ্চয়ই পড়েছে, ইউরিনারি ব্লাডার ফিলস হচ্ছে, স্ট্রেস হচ্ছে, সেকেন্ড স্ট্রেস রিসেপ্টর ইন ব্লাডার ওয়ালে আর স্টিমুলেটেড সিগন্যালিং স্পাইনাল কর্ডের মাধ্যমে, প্যারাসিম্পেথেটিক ইম্পালস সিগন্যাল ডিস্ট্রুসার মাসেল টু কন্ট্যাক্ট রিদমিক্যালি অ্যান্ড ইন্টারনাল স্ফিংটার রিলিজ। ঠিক, ইন্টার হলো নিড টু ইউরিন, তখন তুমি যখনই ইন্টারনাল স্ফিংটার মেলদের ক্ষেত্রে রিলিজ হলো, ফিমেলদের রিলিজ হলো মানে অলরেডি বেরিয়ে গেল, বাচ্চাদের ক্ষেত্রে যখন হলো অলরেডি বেরিয়ে গেল। কিন্তু মেলের ক্ষেত্রে এবার তুমি তোমার জায়গায় এখনও তুমি কন্ট্রোল করতে পারছো। কন্ট্রোল ওভার এক্সটার্নাল ফিল্টার অনলি প্রেজেন্ট ইন অ্যাডাল্ট মেল হবে, অ্যাডাল্ট মেল লিখে দেবো। অ্যালাউ চয়েস ওভার ইউরিনেশন করতে পারবো। 6th পজিশন কি? টু ইউরিনেট এক্সটার্নাল স্ফিংটার তখন রিল্যাক্স হলো, অ্যান্ড পন্স অ্যান্ড হাইপোথ্যালামাস এই সাহায্য করলো এই ইউরিনেশনের জন্য। ডেট্রুসার মাসেল কন্ট্রাক্ট ফোর্সিং ইউরিন আউট। নেক্সট 8 কী হলো না নিউরনস অফ মিকচুরেশন রিফ্লেক্স ফ্যাটিক হয়ে গেল, ডেট্রুসার মাসেল রিল্যাক্স হয়ে গেল, ব্লাডার আবার নতুনভাবে ফিল করা শুরু করলো। একদম সুন্দরভাবে এটা লেখা আছে। ডিউরিং দ্য স্টোরেজ ফেজ দ্য ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার ইনভলন্টারি কন্ট্রোল, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়, রিমেইন টেন্স অ্যান্ড দ্য ডিট্রুসার মাসে রিল্যাক্সড বাই সিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে কিন্তু রিল্যাক্স অবস্থায় থাকবে হচ্ছে, আর প্যারাসিম্প্যাথেটিক ঠিক অপোজিট কাজ করলো। তখন ইন্টারনাল তোমার হচ্ছে ইউরেথ্রাল স্ফিংটার রিল্যাক্স হয়ে গেল, আর ডিট্রুসার মাসেল কন্ট্রাকশন করলো, ঠিক অপোজিট। এটি একটু জানার জন্য দাও, তোমার যে প্রশ্ন আসবে মিকচুরেশন কোথায় হয়, লোকেটেড অন পন্স, যেটা বলছিলাম বারবার, এটা ভেরি ইম্পর্টেন্ট। প্যারাসিম্পেটিক ইম্পালস সিগনালস ডিস্ট্রোস মাসেল টু কন্ট্যাক্ট রিদমিক্যালি, ইন্টারনাল স্ফিংটার রিল্যাক্স অ্যান্ড এক্সটার্নাল অনলি প্রেজেন্ট ইন অ্যাডাল্ট, ভলুন্টারি কন্ট্রোল অ্যালাউস চয়েস ওভার ইউরিনেশন। নেক্সট যেটা কোশ্চেন, এইখানে যদি কোশ্চেন করা হয় তাহলে কোনটা উত্তর হতে পারে? উত্তর আমি দিয়েই দিয়েছি, তোমরা জানো যে হোয়াট উইল হ্যাপেন ইফ স্ট্রেস রিসেপ্টার অফ ইউরিনারি ব্লাডার ওয়াল আর টোটালি রিমুভ, যদি কোনো কারণে আমরা রিমুভ করে দিই তাহলে কী হবে? যদি কোনো কারণে রিমুভ করে দিই, বলছি মিকচুরেশন কন্টিনিউ। দেখো ভালো করে বোঝো, মিকচুরেশন কন্টিনিউ কেন হবে? কন্টিনিউ তো হতেই পারবে না, তাই না? মিকচুরেশন কন্টিনিউ কখন হবে? যখন এই তোমার স্ট্রেস রিসেপ্টর থাকবে তখন। ইউরিন উইল কন্টিনিউ টু কালেক্ট নর্মাল ইন ব্লাডার, এ তো অসম্ভব, হতেই পারে না। ইউরিন উইল কন্টিনিউ টু কালেক্ট, এ তো নর্মাল ওয়েতে ওখানে ও তার উপর ডিপেন্ড করে না, স্ট্রেস রিসেপ্টরের উপর তো ডিপেন্ড করে না। নেক্সট হচ্ছে দেয়ার উইল বি নো ম্যাচুরেশন, এটাকে আমি পরে আসি। ইউরিন উইল নট কালেক্ট ইন ব্লাডার,
এটা তো ব্লাড তো গোবিনি মানে ইউরেটার মাধ্যমে কালেক্ট করবে, তো এটা তো কোনো হতে পারে না। তাহলে এটা পড়ে নিল, এটা এবার যুক্তি দেবো, দেয়ার উইল বি নো মিকচুরেশন। মিকচুরেশন বলতে কি বলি আমরা, মূত্রত্যাগ। তাহলে যদি স্টার্চ ইয়েটা যদি নাই থাকে তোমার, আমরা যদি রিমুভই করে দিই, তাহলে মিকচুরেশন তো হওয়ার সম্ভাবনাই নেই, তাই না? তাহলে দেয়ার উইল বি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এই মিকচুরেশন হতে গেলে পরে স্ট্রেস রিসেপ্টরের অবশ্যই প্রয়োজন, এটা কিন্তু বুঝে নিতে হবে। নেক্সট আরেকটা কোশ্চেন দিয়েছিলাম, উত্তরও মনে দিয়ে দেওয়া আছে, হোয়াট উইল হ্যাপেন টু মিকচুরেশন ইফ এক্সটার্নাল ইউথ্রাল স্পিন্টার ইজ রিমুভ, যদি বার করে দেওয়া হয়। আচ্ছা, যদি কেটে দেওয়া হয় তাহলে কী হলো, সেই অ্যাডাল্ট মেল ফিমেল আর বাচ্চার মতন স্বভাব হয়ে যাবে, হ্যাঁ কি না? একদম সেরকম হবে। তাহলে মিকচুরেশন হবে উইল কন্টিনিউ, এটাই তো কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। হ্যাঁ, মিকচুরেশন নট পসিবল, এটা হতে পারে না, ইম্পসিবল তো হবেই না। ইউরিন উইল ফ্লো কন্টিনিউয়াসলি ফ্রম ব্লাডার, না তাও হবে না, এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, নেক্সট হচ্ছে সি, কি বললো, সি ইউরিন উইল ফ্লো কন্টিনিউসলি ফ্রম ব্লাড, না এটা হতে পারে না, এটা না। ইউরিন উইল ব্যাক ফ্লো তো হবেই না, ঠিক আছে? তাহলে মিকচুরেশন উইল কন্টিনিউ হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, রোল অফ আদার অর্গান ইন এক্সক্রিশন। তাহলে এক্সক্রিশনে আবার, এবার আমরা আবার নিটের মধ্যে ঢুকলাম, যেটা হচ্ছে কি অন্য কী কী অর্গান আছে আমরা জানি, সেটাকে জাস্ট আরেকবার একটু দেখে নেওয়া। আদার দ্যান কিডনি, লাং আছে, কেন আমরা অনেক আগে জেনেছি। লিভার আছে, সেটা আমরা জেনেছি, এতে পড়তে ডাইজেশনে পড়েছি, লাঙের কথাটাও পড়েছি, লাঙের রেসপিরেশনে আমরা জানি। স্কিন একই ব্যাপার। অলসো হেল্প ইন এলিমিনেশন এক্সক্রিটরি ওয়েস্ট প্রোডাক্ট। লাঙের ক্ষেত্রে কী হয়, রিমুভ লার্জ অ্যামাউন্ট অফ এই CO2, যেটা এটা একদম মনে রাখতে হবে, 200 ml অ্যাকর্ডিং টু NCERT, 200 ml পার মিনিটে 200 ml কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেরিয়ে যায় আমাদের, সেটাকে বলা হচ্ছে লাঙের মাধ্যমে। অলসো সিগনিফিক্যান্ট কোয়ান্টিটিস অফ ওয়াটার, কতটুকু সেটা বলা হয়নি। ডেফিনেশন যেটা হচ্ছে লাঙের ক্ষেত্রে, ভোলাটাইল ম্যাটেরিয়ালস আর অলসো রেডলি ইলিমিনেটেড, আরও যেগুলো থাকে সেগুলো কিন্তু এই অর্গান থেকে বেরিয়ে যায়। লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলছি, লার্জেস্ট গ্ল্যান্ড অফ লিভার, সিক্রেট bile containing substances like bilirubin and biliverdin, কোলেস্ট্রল, এগুলো আমরা আগে পড়েছি। ডিগ্রেডেড স্টেরয়েড হরমোন, ভিটামিনস, ড্রাগস, এতগুলো জিনিস সে তৈরি করে বাই ক্যাটাবলিক অ্যাক্টিভিটি অফ সেল এবং আলটিমেটলি পাস আউট থ্রু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তাহলে এগুলোর মাধ্যমে কোথার থেকে যাবে, মোস্ট অফ দিস, ম্যাক্সিমাম, তাহলে কোথার থেকে বেরিয়ে যাচ্ছে, ডাইজেস্টিভ ওয়েস্ট হিসাবে বেরিয়ে যাবে। স্কিন, 2 টাইপস অফ গ্ল্যান্ড থাকে আমরা জানি, আমরা খুব অনেক পড়েছি। স্কিন অফ হিউম্যান, সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড ক্যান এলিমিনেট সার্টেন তোমার হচ্ছে সাবস্টেন্স থ্রু দেয়ার সিক্রেশন। কী কী সোয়েট গ্ল্যান্ডের মধ্যে কী থাকে, সোয়েট প্রডিউস হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, এবং এটা হচ্ছে ওয়াটার ফ্লুইড 99.5, তাহলে 0.5%-এর মধ্যে থাকছে হচ্ছে NaCl, small amount of urea, very important, lactic acid, amino acid, glucose removes from the body as waste through the primary function of sweat, facilitated cooling effect, যদিও কুলিং এফেক্ট হিসাবে আমাদের কাজ করে সুইট গ্ল্যান্ডস, কিন্তু তার মধ্যে কোনটা কোনটা বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া খুব কম পরিমাণে, ল্যাকটিক অ্যাসিড, মাসেল যখন কন্ট্রাকশন হয় অতিরিক্ত পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়, সেটাও কিন্তু স্ক্রিনের মাধ্যমে সুইট গ্ল্যান্ডের মাধ্যমে বেরিয়ে আসে। কিছু অ্যামাইনো অ্যাসিড, সিবেসিয়াস গ্ল্যান্ড সিবাম তৈরি করে আমরা জানি। দিস গ্ল্যান্ডস এলিমিনেট সার্টেন সাবস্টেন্স, কী কী এগুলো মনে রাখতে হবে, স্টিরল, হাইড্রোকার্বনস, ওয়াক্স, ফ্যাটি অ্যাসিড
through sebum. তাহলে sebum is constituted by these products. This secretion provides protective oily covering of our skin. সেই জন্য আমাদের স্কিন অয়েলি কভার করা থাকে। স্যালাইভা আমাদের যে লালা তাতে কিন্তু কি স্মল অ্যামাউন্ট নাইট্রোজেনাস ওয়েস্ট বলেনি কি, কিন্তু আমরা জানি ইউরিয়া কিন্তু স্যালাইভাতে তৈরি হয়, সেই জন্য সেটা এলিমিনেট হয় থ্রু স্যালাইভা। অনেক ওয়েস্ট প্রোডাক্টই হয়, তার মধ্যে ইউরিয়াটাও থাকে। ডিসঅর্ডার অফ স্কিটারি সিস্টেম, এটা পড়ব।